স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে, আর তাতে মুখ্য ভূমিকা রাখছে ভারতীয় গণমাধ্যম। এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব। এছাড়া দলটির অন্যান্য নেতারা বলেন, ষড়যন্ত্র করে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ভাঙন ধরাতে পারবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশন। কর্ণধাররা আপনাদেরকে অনুরোধ করব অতি শীঘ্রই। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তরুণদের কারণেই আজকের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত। কোনো ষড়যন্ত্রে পা দিয়ে এই অর্জন নষ্ট করা যাবে না। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। বলেন, ধর্মের নামে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সোচ্চার ফ্যাসিস্টরা দেশের বাইরে বসে করছে নতুন নতুন ষড়যন্ত্র। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, যাতে করে আমাদের ঐক্যে কেউ ফাটল ধরাতে না পারে, আর যাতে করে আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে সফল না হতে পারে। কেউ যাতে দেশের ব্যাপারে চোখ রাঙাতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এমন একটা ঐক্য গড়ে তুলুন যাতে করে কেউ আমাদের বিরুদ্ধে কোনো চোখ রাঙানোর সাহস না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, কোনো ষড়যন্ত্র যেন সে ঐক্য বিনষ্ট করতে না পারে, এমন সতর্কতা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি আরও বলেন, দেশে ধর্ম বর্ণের কোনো বিভেদ থাকবে না, সবাই এদেশের নাগরিক হিসেবেই মর্যাদার সাথে তাদের অধিকার ভোগ করবে। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কেউ যেন কোনো ফাঁকতালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে, এই জন্য আপামর ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশের মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও স্লোগান নিয়ে সড়ক রাখে। দাবি ওঠে আলিফ হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের, অন্যথায় কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেয় বিভিন্ন সংগঠন। শুক্রবার জুম্মার নামাজের পর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন এই বিক্ষোভ সমাবেশ করে। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। এ সময় সমাবেশে সাইফুল হত্যার সাথে ছাত্রলীগ জড়িত আছে বলে দাবি করেন সংগঠনের শীর্ষ নেতারা। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে 7 দিনের আলটিমেটাম দেন তারা। ছাত্রলীগের গুন্ডারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আলটিমেটাম, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া মানা না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ও একই দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা। জুমার নামাজ শেষে বৃহত্তর ময়মনশাহীর উদ্যোগে সমাবেশে অংশ নেন হাজারো মানুষ।
এদিকে বিকেল ৩টায় খুলনা মহানগরীর ডাকবাংলার মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ। কর্মসূচিকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওদিকে একই ইস্যুতে ভৈরবে বিক্ষোভ সমাবেশ করেছেন খেলাফত মজলিস। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় সংগঠনটির নেতারা। এদিকে বিক্ষোভ মিছিল শেষে ইসকনকে নিষিদ্ধ করতে সরকারকে কঠোর বার্তা দেয় লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নেতারা। এছাড়াও একই দাবিতে ঝালকাঠি, গাইবান্ধা, দিনাজপুর, নরসিংদী, পিরোজপুর, মংলাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। আইনজীবী হত্যাকাণ্ডে চট্টগ্রামের মানুষ প্রচণ্ড ক্ষোভের মধ্যেও সংযত থেকে জাতীয় ঐক্য বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। আর শিল্প উপদেষ্টা আদেলুর রহমান বলেন, জনগণের মধ্যে বিভক্তি ও সাম্প্রদায়িক অশান্তি করার ষড়যন্ত্র হচ্ছে। সন্ধ্যানগরের সার্কিট হাউসে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মতবিনিময় সভায় দুই উপদেষ্টা একথা বলেন। এ সময় ভূমি উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রামে ধর্মীয় উস্কানিকে কাজে লাগিয়ে পরিস্থিতি অশান্ত করতে চক্রান্ত হয়েছে। মতবিনিময়ে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। সভায় চট্টগ্রামের 9 শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেককে 1 লাখ টাকার চেক বিতরণ করে জেলা প্রশাসন। চট্টগ্রামের মানুষ সংযত থেকেছে, কোনো ধরনের উস্কানিতে তারা কান দেয়নি। তারা তার আবেগকে ধরে রেখেছেন কিসের জন্য? যে জাতীয় ঐক্যের জন্য। বাংলাদেশের সমস্ত প্রান্তরে যখন মানুষ আবার ঐক্যবদ্ধ হচ্ছে, চট্টগ্রাম সেই ঐক্যের পথ দেখিয়ে দিয়েছে। আমাদের সংস্কারের কাজগুলো করার পাশাপাশি নির্বাচনের যে পর্ব শুরু হয়েছে সেটাকে এগিয়ে নিতে পারি, যেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা জায়গায় এসে দাঁড়াতে পারি। আন্দোলন, সহিংসতা, ষড়যন্ত্র সহ নানামুখী চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে কিভাবে হবে এই ঐক্য, তার রূপরেখা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো দল মতকে বাদ না দিয়ে শুধু অভিযুক্তদের বিচারের আওতায় এনে নির্বাচনের দিকে এগোতে হবে, অন্যথায় পরিণতি খুব একটা ভালো হবে না। 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশের মানুষ যেন চড়ে বসেছে এক রাজনৈতিক রোলার কোস্টারে। প্রতিদিন নানা আন্দোলন, দাবি দাওয়া, রাজপথ বন্ধ, সহিংসতা সহ ঘটছে হত্যার মতো ঘটনাও। এছাড়া নাগালে আসছে না দ্রব্যমূল্য, বাড়ছে অনিশ্চয়তা। এই বাস্তবতায় অভ্যুত্থানের সুফল নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় ঐক্যর কথা বলেছে বিএনপি। বৃহস্পতিবার প্রায় একই মত জানিয়েছে জামায়াতে ইসলামও। সরকারের উপদেষ্টারা বলছেন, সংস্কার দৃশ্যমান হবার পর ভোট, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন। আমাদের দল থেকে ইতিমধ্যে আহ্বান জানানো হচ্ছে যে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব, দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আমরা নিচ্ছি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করার জন্য তার প্রথম দিন থেকে যেটা দরকার ছিল, এখনও আমি মনে করি দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধানত একেবারে স্বৈরাচারী দল ছাড়া অন্যদের সাথে আলাপ আলোচনা করে সে একটা পথ যদি বের করতে চায়, তাহলেই সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। এদিকে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা সব দলের রাজনীতি করার অধিকারের উপর জোর দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ যে রাজনীতিবিদদের বিরুদ্ধে, তাদের বিচারের আওতায় এনে রাজনৈতিক সমন্বয় করতে হবে। এতে অন্যান্য দেশের সাথে সম্পর্ক ঠিক থাকবে বলে মনে করেন তারা। তারা অলরেডি বলা শুরু করেছে, একটা হলো ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টা তারা স্পষ্ট করেছে। এমনকি জার্মান অ্যাম্বাসাডর তিনি রিকনসিলিয়েশনের কথা বলেছেন খুবই স্পষ্টভাবে। তারা ওই সব দলের নির্বাচন চাইবে। এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু তাদের ইনভেস্টমেন্ট থাকে এবং তারা চায় না যে আবার হট্টগোল হয়ে আবার অস্থিরতার মধ্যে পড়ে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা যেন ক্ষতি হয়। কোনো রাজনৈতিক দল ও মতকে বাতিল করার ফলাফল দেশের জন্য ভালো হবে না বলেও মনে করেন তারা। ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সামনে সহিংস বিক্ষোভ ও জাতীয় পতাকা অবমাননার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের
নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানানো হয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করে, যা পরবর্তীতে সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। এ সময় তারা বাংলাদেশের পতাকায় আগুন দেয় ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। বাংলাদেশ এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব রকম সহিংসতা ও উস্কানি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথাই বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বার্থ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে বলেও আশাবাদী দেশটি। চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলেও আশা প্রকাশ করেন মুখপাত্র। India has consistently and strongly raised with the Bangladesh government the threats. বাংলাদেশে ক্রমবর্ধমান কট্টরপন্থী বক্তব্য নিয়ে আমরা উদ্বিগ্ন। একে শুধু মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেয়া যায় না। আমরা এ নিয়ে বারবার আমাদের উদ্বেগ তুলে ধরেছি। ভারতের অবস্থান পরিষ্কার, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তাদের সরকারকেই। আমরা আশা করছি চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। We once again call upon Bangladesh to take all steps. দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন এমন মন্তব্য করে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন নিয়ে এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে ভোট আয়োজন নিয়ে তেমন চ্যালেঞ্জ দেখছেন না। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রস্তাবের পক্ষে বিপক্ষে তর্ক করেন কবি নজরুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তুলে ধরেন নির্বাচন নিয়ে নিজেদের নানা যুক্তি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই রোডম্যাপ ঘোষণা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন জরুরি। মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি করা হয়েছে, যে গুম খুন লুটপাট করা হয়েছে, শুধুমাত্র একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা সব কিছু সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই আয়োজনে যোগ দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, তারা ওত নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে। তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, নতুন ইসির কাছে নির্বাচন নিয়ে তেমন চ্যালেঞ্জ নেই, তবে জটিলতা আছে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ নাই, তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই কতগুলো। যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে। তিনি জানান, নির্বাচন কবে হবে তা বলার সময় এখনো আসেনি, তবে সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেবে কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতি বছর 29শে নভেম্বর বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে। এর এই ধারাবাহিকতায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মার্চ ফর প্যালেস্টাইনের আয়োজনে আয়োজিত হয় সংহতি সমাবেশ ও মিছিল। ফিলিস্তিনিদের ওপর গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে 2023 সাল থেকে কাজ করে আসা মার্চ ফর প্যালেস্টাইন শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যে সমবেত হয়ে ভিসি চত্বর হয়ে মিছিল নিয়ে শহীদ মিনার হয়ে আবারও রাজুতে এসে শেষ হয়। দুদিনব্যাপী এই সংহতি আয়োজনের অংশ হিসেবে আগামীকাল টিএসসি পায়রা চত্বরে চিত্রাঙ্কন ও প্রদর্শনীর আয়োজন করা হবে। রাজু ভাস্কর্য থেকে শুরু করে আমরা পুরো বিশ্ববিদ্যালয় এরিয়া প্রদক্ষিণ করেছি এবং আমরা আমাদের বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকব। আগামী 21শে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে চ্যারিটি কনসার্ট আয়োজন করবে স্পিরিটস অফ জুলাই। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কনসার্ট আয়োজনের কথা জানান তারা।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় কনসার্ট মাতাবেন বিখ্যাত পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে কনসার্টে গাইবেন তিনি। কনসার্ট থেকে আয়ের অর্থ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে বলে জানান আয়োজকরা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট ক্রয় বিক্রয় আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে আমরা আশা রাখছি। শীঘ্রই মূল্য নির্ধারণ করে টিকিটের সামগ্রিক বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। নারী উদ্যোক্তাদের নিয়ে রাজধানীতে শুরু হলো ফুডফেস্ট 2.0। অ্যাসোসিয়েশন অব উইমেন এন্টারপ্রেনার্স আয়োজিত এই 2 দিনের আয়োজন চলবে শনিবার রাত 9টা পর্যন্ত। দেশব্যাপী নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রতি বছর নানা আয়োজন করে থাকে সংগঠনটি। গুলশান লেডিস ক্লাবে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রন্ধনশিল্পী ও টিভি ব্যক্তিত্ব শারমিন লাকি। এছাড়াও ছিলেন সেলিব্রিটি শেফ আসাদুজ্জামান নূর। এই ফুড ফেস্টে নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। এছাড়াও থাকছে ফুড এবং হাইজিন সেমিনার। খাদ্য সামগ্রী ছাড়াও প্রদর্শনীতে নিজেদের প্রস্তুত করা হস্তশিল্প ও পোশাকও নিয়ে আসেন নারী উদ্যোক্তারা। এই যুগে এসে যদি মেয়েরা নিজের পায়ে না দাঁড়ায় সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। দোকান না নিয়েও মেয়েরা ঘরে বসে কাজ করছে, অনেক উপার্জন করছে। পরবর্তীতে দেখেছি মেয়েরা আবার স্টল নিচ্ছে। প্রতিটা নারী স্বাবলম্বী হোক, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুক। বিদেশে উচ্চশিক্ষা ও ভ্রমণের বিষয়ে রাজধানীতে শুরু হয়েছে 2 দিনের ট্যুর ও স্টাডি মেলা। বানারের আকাশবাড়ি হলিডেতে এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় পাচ্ছেন নানা ধরনের ছাড়। শুক্রবার সকাল 10টায় শুরু হওয়া মেলা চলবে শনিবার রাত 10টা পর্যন্ত। মেলায় রেজিস্ট্রেশন করে অংশ নেওয়া যাবে রাফেল ড্রতে। এতে থাকছে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু পুরস্কার, জিতে নেওয়ার সুযোগ। যশোরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ঝিকরগাছার কাশীপুরে মানববন্ধন হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে পুলিশ সুপারের পাশাপাশি তার পরিবারের সদস্যদের শাস্তিও দাবি করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাপট দেখে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে ফখরুলের পরিবার। বিভিন্ন সময়ে একাধিক সাংবাদিককেও হেনস্থার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। সবশেষ 20 নভেম্বর ফখরুলের পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রতিবেদন করতে গেলে হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খান। ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার রাতভর দেশটির জ্বালানি স্থাপনায় 90টি ড্রোন ও 100টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। 2.25 লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন। তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন 10 লাখেরও বেশি মানুষ। রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার জবাবেই এই হামলা, এমনটাই জানিয়েছেন পুতিন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে শীতকে অস্ত্র বানানোর অভিযোগ এনেছে ইউক্রেন। পাশাপাশি শীত মৌসুমের শুরুতে ইউক্রেনে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করে রাখার অভিযোগ আনা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ ও রুশ বিমান হামলায় 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দামেস্কের সাথে আলেপ্পোকে সংযোগকারী মহাসড়ক অবরুদ্ধ করে বিদ্রোহীরা। বুধবার উত্তর আলেপ্পো প্রদেশের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে হায়াত তাহরির আল শামস সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী আকস্মিক হামলা চালালে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। লড়াইয়ে বিদ্রোহীদের 111 জন সরকারি বাহিনী ও আধা সামরিক বাহিনীর 61 সেনার মৃত্যু হয়। এদিকে রুশ বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত 19 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের এক কমান্ডারের মৃত্যুও হয়। জুলাই আগস্ট বিপ্লবের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ জানানো, গ্রেপ্তার হওয়া আরও 75 বাংলাদেশিকে মুক্তি দিল আরব আমিরাত। এ নিয়ে 188 জনকে মুক্তি দিল দেশটি। শুক্রবার ফেসবুক পোস্টে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব। তিনি লেখেন, ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে আরব আমিরাতে মিছিল বিক্ষোভ করায় গ্রেপ্তার আরও প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার। নানা আয়োজনে বাহরাইনের আদলিয়া শহরে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ উদ্বোধন করা হয়েছে। তায়া নামের রেস্তোরাঁটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী আল আমিন ও বাহরাইনি নাগরিক মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন যুবদল নেতা মোশতাক আহমেদ, মোহাম্মদ নাসির, দেলোয়ার হোসেন, আরিফ খান ইমাম সহ আরও অনেকেই। কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশিদের কর্মসংস্থানের লক্ষ্যেই এই রেস্তোরাঁ। প্রতিষ্ঠানটিতে কর্মরত 300 জনের মধ্যে 180 জনই বাংলাদেশি।
কাতারে বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা নাজমাতে উদ্বোধন করা হলো নিউ মিল্টন রেস্তোরাঁর। প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, কাতারি স্পন্সর সুলতান আল থানিকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ দিদার। স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশনের পাশাপাশি কর্মহীন প্রবাসীদের জন্য বিশেষ মূল্য ছাড়ের ঘোষণাও দেন উদ্যোক্তারা। পরে ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের মাঝে খাবার বিতরণ করা হয়। কিংস অ্যারেনায় মোহামেডানের খেলতে না চাওয়া হাস্যকর বলছেন বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। চ্যালেঞ্জ কাপের ফাইনাল নিয়ে মোহামেডানের অভিযোগ গুরুতর মনে না হলেও লীগ কমিটির মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দেন পেশাদার লীগ প্রধান। ছাত্র জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশকে স্মরণ করে চ্যালেঞ্জ কাপ নামে নতুন আয়োজনের মধ্য দিয়ে মৌসুম শুরু করে বাফুফে। ম্যাচে 2 সমর্থকের ছোড়া স্মোক ফ্লেয়ারে বাধে বিপত্তি। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে কিংস অ্যারেনায় লিগের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে ফেডারেশনকে চিঠি দেয় মোহামেডান। যদিও এই অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেছেন লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। মোহামেডান একটা হয়তো চিঠি দিয়েছে যে বসুন্ধরা কিংস অ্যারেনাতে তারা খেলতে আসতে চায় না, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে আমার কাছে যেটা মনে হয় এটা হাস্যকর অভিযোগ। তো সারা বিশ্বে দর্শকদের অনেক কিছু হয়ে থাকে, তো সেই জন্য মাঠে খেলবো না, এটা আমরা আসলে আমলে নিচ্ছি না আর কি। মানে আমরা আনুষ্ঠানিক মিটিং করিনি, সভা করে ডিসিপ্লিনারি কমিটিতে যাবে কিংবা আপিল কমিটিতে যাবে, তারপর ওরা যে সিদ্ধান্তটুকু নেয়। নতুন মৌসুমের শুরুর দিনে অভিযোগ উঠেছে বিভিন্ন ভেন্যুর মাঠের মান নিয়ে, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন ইমরুল হাসান। হ্যাঁ, আমরা একটু মাঠগুলো হয়তো পুরোপুরি উপযুক্ত না খেলার মতো, কিন্তু আসলে যাদের হোম ভেন্যু তাদের কিছু দায়িত্ব আছে মাঠটুকু প্রস্তুত করার জন্য। তো আমি এক্ষেত্রে ক্লাবগুলো উদাসীনতাকে দায়ী করব। তো আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে মাঠগুলো হয়তো উপযুক্ত হয়ে যাবে। দর্শকদের মাঠমুখী করতে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণের কথাও বলেন ইমরুল। প্রতিটা ভেন্যুতে হয়তো দর্শকদের জন্য লটারির ব্যবস্থা করব, কিছু প্রাইজ থাকবে যেটাতে যদি দর্শক কিছুটা আসে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।